আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদের মাঝে নিয়ে আসলাম নেভি কমান্ডার স্বামী গল্পের ২৪ নাম্বার পার্ট। আর যারা এখনও আমার এই চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। বেশি কথা না বলে গল্প শুরু করা যাক। দাঁড়িয়ে আছি হীরা। মেয়েটার হাতে শুধু কোট নয়, তাজধীরের ওয়ালেট, ফোন সব কিছুই খুব যত্ন করে হাতে ধরে আছে মেয়েটা। অদ্ভুত এক অনুভূতি বয়ে গেল প্রিয়ন্তীর ভেতর দিয়ে। মুহূর্ত আগের মুগ্ধতা বিলীন হয়ে তরতর করে জন্ম নিল এক রাশ ক্ষোভ। খেলার গতি ধীরে ধীরে চূড়ান্ত পর্যায়ে এসে ঠেকল। চারপাশে নিঃশ্বাস আটকে রাখা নীরবতা, শুধু শাটলককের তীক্ষ্ণ শব্দ আর র্যাকেটের আঘাতের প্রতিধ্বনি শোনা যাচ্ছে। শেষ সার্ভটা দিল তাজধীর। চোখের পলকে দৌড়ে গিয়ে এমন এক শট মারল যেটা প্রতিহত করার সুযোগই পেল না ওর ভাই আর হাসিব। শাটলটা নিঃশব্দে গিয়ে পড়ল তাদের কোর্টে। খেলা শেষ, জয়ী তাজধীর। প্রিয়ন্তীর চোখ স্থির হয়ে রইল তাজধীরের উপরেই। নিজের চোখের সামনেই দেখল তার ভাই আর হাসিব দুজন মিলে যাকে হারাতে পারল না, সেই মানুষটা একাই জিতে গেল। খেলা শেষে সবাই একত্রে জড়ো হলো এক জায়গায়। পাভেল হাঁপিয়ে পানি খেতে খেতে হেসে বলল, ভাই, আপনি তো সেই দুর্দান্ত খেলেন। হাসিব ভাই ঠিকই বলেছিল। তাজধীর ভ্রু ভুলে জানতে চাইল, কি বলেছে ও? পাভেল উত্তেজিত গলায় বলল, আরে আপনি একা আর আমরা দুজন একসঙ্গে টিম, তাই আমি জিজ্ঞেস করেছিলাম পারবেন কিনা। হাসিব ভাই বলল, আপনি একাই নাকি ১০০ জনের সমান। প্রথমে তো বিশ্বাস করি নাই, তবে এখন হারে হারে বুঝলাম। কথাটা শেষ হতে না হতেই মাঝখানে ফরন কাটল হীরা। হবে না, আমার তাজধীর ভাই পরপর দুইবারের BWF ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়েছে ব্যাডমিন্টনে। হীরার মুখ থেকে কথাটা বেরোতেই চারপাশেই শুরু হলো কিয়ৎক্ষণের নিস্তব্ধতা। সরাসরি BWF ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন, এটা কি কোনো সাধারণ বিষয়? না, এটা মোটেও কোনো সাধারণ বিষয় না। কত শত তরুণ যুবকের স্বপ্ন এটা, একবার সেই ট্রফি হাতে নিয়ে চুমু খাওয়া। সবথেকে বড় কথা, বাংলাদেশ পেরিয়ে সোজা বিদেশের মাটিতে গিয়ে উইন হয়ে সেই মর্যাদা অর্জন করা চারটিখানি কথা নয়। পাভেল অবিশ্বাসের চোখে তাকিয়ে রইল তাজধীরের দিকে। হাসিব ঠোঁট চেপে মুচকি হাসছে। সে বিষয়টা জানে দেখেই তো তখন পাভেলকে ওয়ার্ন করেছিল। মিতালি আগে থেকেই জানার সুবাদে ততটাও অবাক হয়নি। অন্যদিকে প্রিয়ন্তীর বুকের ভেতরটা কেমন করে উঠল যেন এর। এই লোকটা সত্যিই ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন। ওর চোখ দুটো আশ্চর্যে বড় বড় হয়ে আছে, তাকিয়ে আছে তাজধীরের দিকেই। লোকটা তখনও বড্ড স্বাভাবিক, না কোনো গর্ব, না কোনো বাড়াবাড়ি, কিছুই খুঁজে পেল না প্রিয়ন্তী লোকটার মধ্যে। পাভেল এবার এক ধাপ এগিয়ে এসে বিস্ময়মাখা গলায় বলল, সিরিয়াসলি ভাই, আপনি তো কিছুই বললেন না এতক্ষণ। বলবার মতো তো কিছু মনে হয়নি। একদম শান্ত, স্বাভাবিক, নির্লিপ্ত উত্তরস্বর। এই নির্লিপ্ত উত্তরটাই সবাইকে আরও বেশি অবাক করে দিল যেন। পাভেল প্রথমে কিছুক্ষণ বোকার মতো তাকিয়ে রইল, তারপর হঠাৎ করেই চোখ কপালে তুলে বলল, ১ মিনিট, মানে আপনি সিরিয়াসলি বলছেন ভাই? আপনি আসলেই BWF ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন? তাজধীর খুবই স্বাভাবিক ভঙ্গিতে মাথা নাড়ল। এই হুমটুকুই যেন আরও বড় ধাক্কা হয়ে এলো পাভেলের কাছে। ছেলেটা ঘোর আপত্তি জানিয়ে বলল, না ভাই, এটা কিন্তু অন্যায় করা হয়েছে আমাদের সঙ্গে। আমরা দুইজন মিলে হাঁপিয়ে গেলাম আর আপনি একা দাঁড়িয়ে আমাদেরকে হারালেন। এখন বুঝতেছি আমরা আসলে কার সাথে খেলতেছিলাম। এমনটা জানলে জীবনেও আপনার সঙ্গে খেলার নাম নিতাম না। হাসিব এবার হেসে বলল, আমি প্রথমে বললে হয়তো তুমি বিশ্বাসই করতে না, তাই চুপ ছিলাম। পাভেল অতি আশ্চর্য হয়ে শুধল, আমার তো এখনও বিশ্বাস হচ্ছে না। হায় আল্লাহ, আমি তো দেখছি ক্লাস 5-এর অনুপম গাইডের সঙ্গে ঘুরছি আমরা, অল ইন ওয়ান। হীরা গর্বে ঝলমল করে উঠল তখন। শুধু চ্যাম্পিয়ন না, পরপর দুইবার চ্যাম্পিয়ন হয়েছে আমার তাজধীর ভাই, এটা কিন্তু সোজা কথা না। প্রিয়ন্তী চুপচাপ দাঁড়িয়ে শুনল পরপর কথাগুলো। সবার মুখ থেকে লোকটা সম্পর্কে প্রশংসার বন্যা বয়ে গেলেও এই মেয়েটার মুখ থেকে বেরোনো সামান্য কথাটুকুতেই ভিতরটা অস্বস্তিতে টইটুম্বুর হল প্রিয়ন্তীর। এই হীরা নামের মেয়েটির উপস্থিতিতে বরাবরই এক অকারণ জ্বালাবয় এর অন্তরে। নিজের অজান্তেই চোখ দুটো আবার হীরার দিকে চলে গেল। মেয়েটা এখনও তাজধীরের পাশে দাঁড়িয়ে হেসে হেসে কথা বলছে, বলেই যাচ্ছে, থামার আর কোনো নামগন্ধ নেই। লোকটার সঙ্গে চিপকে এমনভাবে দাঁড়িয়ে আছে যেন ওটাই ওর কমফোর্ট জায়গা। পাশেই তো নিজের ভাই দাঁড়িয়ে আছে, কই তার সঙ্গে তো এমন চিপকে দাঁড়ায় না। আর লোকটাও কেমন নির্বিকার মুখে দাঁড়িয়ে। আশ্চর্য। পাভেল তখনও নিজের উত্তেজনা থামাতে পারছে না। হাস্যোত্তক গলায় তাজধীরকে উদ্দেশ্য করে আওড়ালো, ভাই, একটা সেলফি তো নিতে হবে আপনার সাথে, যাতে বাড়ি ফিরে বন্ধুদের বলতে পারি আমি একদিন এক ওয়ার্ল্ড চ্যাম্পিয়নের সাথে খেলছি। বলেই হাসতে হাসতে ফোন বের করল পাভেল। হাসিব বলল, এইটা তাহলে তোমার লাইফের হাইলাইট হয়ে যাবে পাভেল। অবশ্যই, এই সুযোগ কি বারবার আসে নাকি? বলেই
সবাই হু হা শব্দতে ফেটে পড়ল এক পল, শুধু প্রিয়ন্তী বাদে। মেয়েটা তখনও এক ধ্যানে তাকিয়ে আছে। ইতিমধ্যে হীরা মেয়েটি হালকা ঝুঁকে তাজধীরের হাতে একটা ঠান্ডা পানির বোতল ধরিয়ে দিয়েছে। তাজধীর হাত বাড়িয়ে বোতলটা নিতে গেলে মেয়েটা আবার নিজ নিজেই বোতলের ছিপিটা খুলে এগিয়ে দিল। তাজধীরও বিনা ব্যাক্যয় এগিয়ে নিয়ে ঢক ঢক করে খেলো পানিটুকু। শুধু এতটুকুতেই থেমে নেই মেয়েটা। তাজধীর পানি খাওয়া শেষ করতেই মেয়েটা হাত থেকে একটা টিস্যু বের করে এগিয়ে দিয়ে বলল, তাজধীর ভাই, ঘামটা মুছে নিন, রিফ্রেশ লাগবে। প্রিয়ন্তীর আঙুল মুঠো হয়ে এলো অজান্তেই। মনে মনে শুধু একটা কথাই ঘুরপাক খাচ্ছে, এতটা আপন ভাব কোথা থেকে আসে মেয়েটার। কিন্তু মুখে কিছুই বলল না, চুপচাপ দাঁড়িয়ে দেখেই গেল শুধু। নিজের ভেতরের সেই ক্ষুদ্র খচখচে অনুভূতিটাকে লুকিয়ে রাখল একপাশে। পাভেল সেলফি তোলার জন্য ফোনটা সামনে ধরতেই সবাই একটু গুছিয়ে দাঁড়ালো। হাসিব তাজধীরের কাঁধে হাত রাখল। পাভেল একেবারে সামনে গিয়ে দাঁড়ালো, উত্তেজনায় টকবক করতে করতে। হাসিব তখন ডাকল বোনকে, এই তাজধীরের পার্সোনাল কেয়ারটেকার, সামনে আয়। ভাইয়ের ডাকে মেয়েটা গিয়ে দাঁড়ালো সেখানে। সব জায়গায় ফেলে ফুলে সোজাসুজি তাজধীরের পাশে গিয়েই দাঁড়াতে হলো। এই মেয়েটা একটু বেশি বাড়াবাড়ি করছে না? পাভেল ডাকল তখন প্রিয়ন্তীকে। তবে প্রিয়ন্তী ভাইয়ের ডাক শুনেও শুনল না, উল্টো চট করে ঘুরে দাঁড়ালো ও। কেউ কিছু বোঝার আগেই হন হন করে হাঁটা শুরু করলো বাড়ির সোজা ভেতরের দিকে। পাভেল অবাক হয়ে ডাক দিল আবার, এই প্রিয়, কোথায় যাচ্ছিস? ছবি তুলবি না? প্রিয়ন্তী থামল না, আর না তাকালো। অতি দ্রুত পায়ে হাঁটতে লাগলো সামনে। পেছনে দাঁড়িয়ে থাকা সবাই একটু হতভম্ব হলেও আমলে নিল না বিশেষ। সময় অতিবাহিত হয়েছে প্রায় 2 ঘন্টা। এই পুরোটা সময় প্রিয়ন্তী নিজের রুমেই বন্দি থেকেছে, বের হয়নি একবারও। দরজা বন্ধ করে রুমের পর্দা টেনে বাইরের পৃথিবীর সাথে সব সম্পর্ক ছিন্ন করে বসে আছে এক ধ্যানে। তবে রুমে বসে থাকলেই কি আর শান্তি মিলে না। তাই তো অস্থির হয়ে এখানে সেখানে পায়চারি করছে ও, করেই যাচ্ছে। পা দুটোও ব্যথা হয়ে গেছে, সেদিকেও খেয়াল নেই। শেষমেশ আর থাকতে না পেরে ফোনটা তুলে নিয়ে তৎজলদি কল লাগালো শ্রেয়াকে। প্রথমবার রিং হতেই রিসিভ হলো ফোনটা। শুনতে পেল হ্যালো। ওপাশ থেকে কথাটা শেষ হওয়ার আগেই প্রিয়ন্তীর ধৈর্যের বাঁধ ভেঙে গড়গড় করে আওড়ালো, তুই চুপ থাক, একটা কথাও বলবি না আগে। শ্রেয়া থমকে গিয়ে বিস্মিত গলায় জিজ্ঞেস করল, আরে কি হলো আবার? কি হলো? তুই জানিস কি হচ্ছে এখানে? আরে ভাই, না বললে জানবো কিভাবে? একটা পিচ্চি মেয়েটা পুরো সীমা ছাড়িয়ে যাচ্ছে ভাই, আর আমি কিনা বসে বসে এসব দেখব? আরে ধীরে বল, কি হয়েছে? আবার ওই হীরা কিছু করেছে? হ্যাঁ, ওই হীরাই। মেয়েটার সাহস দেখছিস? সামনে সামনে এমন ভাব করছে যেন কথাটা শেষ করতে পারল না, নিজেই থেমে গেল। সে একটু নরম গলায় বলল, তুই ওভার রিয়্যাক্ট করছিস না তো? না, একদম না। তুই দেখলে বলতিস, মেয়েটা এমন সব কার্যকলাপ করছে আমার দেখেই গা জ্বলে যাচ্ছে। আর ওই বেটা নিরামিষ তো, কিছুই বলছে না। হয়তো উনি ছোট বোনের মতোই। থাম, এই ডায়লগটা আর বলবি না প্লিজ। ছোট বোনের সাথে কেউ এমন করে? আমার তো মনে হচ্ছে তুই সিরিয়াসলি জেলাস হচ্ছিস রে প্রিয়। তুই শেষমেশ ভাইয়ের সম্বন্ধীর উপরেই ফিসলে পড়লি। প্রিয়ন্তী দাঁত চেপে বলল, আমি জেলাস ওই পিচ্চি বাচ্চার ওপর? প্লিজ। তাহলে এত রাগ কেন? এই প্রশ্নটাই এক মুহূর্তের জন্য থামিয়ে দিল প্রিয়ন্তীকে, কিন্তু পরক্ষণেই আবার গর্জে উঠল, রাগ করব না, আমার চোখের সামনে এসব হবে আর আমি চুপ করে থাকবো? শ্রেয়া একটু সিরিয়াস হলো এবার। তুই কি করতে চাইছিস তাহলে? প্রিয়ন্তী কয়েক সেকেন্ড চুপ করে রইল, তারপর ধীরে ধীরে বলল, মেয়েটাকে সাবধান করতে হবে এক্ষুনি, দেরি হওয়ার আগেই। কি? তুই পাগল নাকি? কি বলবি ওকে? যা বলা দরকার তাই বলবো, এভাবে চলতে দেওয়া যায় না। দেখ, পরে আবার ঝামেলা হয়ে যাবে, কিন্তু যা হওয়ার হবে, আমি চুপ করে থাকবো না। শ্রেয়া দীর্ঘশ্বাস ফেলল, বলল, তুই এখন রেগে আছিস, একটু ঠান্ডা হ। আমি একদম ঠিক আছি বলেই বলছি। ওপাশে আর কিছু বলল না শ্রেয়া। কথোপকথনটা শেষ হলো একরাশ অস্বস্তি রেখে। ফোনটা বিছানায় ছুড়ে দিয়ে কিছুক্ষণ স্থির হয়ে দাঁড়িয়ে রইল প্রিয়ন্তী। তারপর গভীর একটা শ্বাস নিল, নিজেকে সামলানোর চেষ্টা করল। বিড়বিড় করল নিজেই, কিছু না, এভাবে রিয়্যাক্ট করা ঠিক না প্রিয়ন্তী, বি নর্মাল, ওকে? কিন্তু মনের ভেতরের আগুনটা ঠিকই জল করে জ্বলছে, থামার নাম নেই। কিছু একটা ভেবে রুম থেকে বেরিয়ে এলো। দরজাটা খুলে বাইরে বের হতেই চোখ গিয়ে আটকে গেল ঠিক সামনে। করিডোরের একটু দূরে একটা দরজা খুলে বের হলো হীরা,
আর সেই দরজাটা প্রিয়ন্তী খুব ভালো করেই চেনে। ওটাতেই তো তাজধীরকে থাকতে দেওয়া হয়েছে। হীরা মেয়েটাকে এই অসময়ে তাজধীরের রুম থেকে বেরিয়ে আসতে দেখে মোটা মোটা কয়েকটা ভাঁজ পড়ল প্রিয়ন্তীর কপালে। চোখ বড় বড় হয়ে তাকিয়ে রইল নির্নিমেষ। মেয়েটা এই সময় লোকটার রুম থেকে বেরোচ্ছে কেন? মাথার ওপর ছোটখাটো বাজ পড়ল তৎক্ষণাৎ। পরক্ষণেই মুখের অভিব্যক্তি বদলালো, চোয়াল শক্ত হয়ে উঠল অমনি। ধূপধাপ পায়ে এগিয়ে গেল সামনে, সোজা গিয়ে দাঁড়ালো হীরার সামনে। ধারালো ঠান্ডা গলায় বলল, এই পিচ্চি, এখানে আসো। হীরা একবার তাকালো, তারপর যেন কিছুই শোনেনি এমন ভঙ্গিতে পাশ কাটিয়ে চলে যেতে লাগলো। এই অবহেলাটাই আগুনে ঘি ঢেলে দিতে সক্ষম। প্রিয়ন্তীর গলা এবার আরও কড়া, আরও শক্ত শোনালো, এই মেয়ে, এখানে এসো, বড়জন ডাকছে, শুনতে পাও না? পরপর ডাকে থেমে দাঁড়ালো হীরা। মাথাটা সামান্য কাত করে ভ্রু কুচকে এমন একটা ভাব নিল যেন সত্যিই কিছু বুঝতে পারছে না সে। তারপর শান্ত গলায় বলল, তুমি ডাকছো? প্রিয়ন্তী থমকালো, ভরকালো, তুমি? সামান্য একটা বাচ্চা মেয়ে কিনা ওকে তুমি বলে ডাকছে? মেয়েটা কি জানে না সে বয়সে বড়? প্রথম দেখাতেই কেউ বড়দের সাথে এভাবে কথা বলে? ভেতরের রাগটা আরও খানিকটা বাড়ল ওর। তবুও নিজেকে কোনো রকমে সামলে নিয়ে ঠান্ডা চাপা শক্ত কড়া স্বরে বলল, তুমি টেনে পড়ছো না এবার? হীরা বিন্দুমাত্র দেরি না করে উত্তর দিল, এই ছোট্ট নির্লিপ্ত উত্তরটাও প্রিয়ন্তীর গায়ে আগুন ধরিয়ে দিল। সে আবার জিজ্ঞেস করল, চলবে তো গল্পটা? কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর যারা এখনও আমার এই চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।